সঙ্গীন প্রণয়াশক্তি লিখেছেন সুরাই আরাফা। পর্ব ১৩। প্রাপ্তমনস্ক এবং মুক্তমনাদের জন্য। সকল দৃশ্যপট কাল্পনিক। শীত পেরিয়ে সেই কবেই বসন্ত নেমেছে ধরণী জুড়ে, তবে ক্যালিফোর্নিয়ার জগাখিচুড়ি আবহাওয়ায় সেই বসন্ত খুব একটা উপভোগ্য নয়। শীততাপ নিয়ন্ত্রিত ঘর থেকে দুকদম বাইরে দিলেই যেন যত্রতত্র শীতবুড়ি এসে জড়িয়ে নিচ্ছে আষ্টে পৃষ্ঠে। দীর্ঘদিন ধরে বইতে থাকা শীতের সেই দাঁত কাঁপানো কনকনে হাওয়াকে হটিয়ে আজ সকাল সকাল বাসন্তিক হিমেল হাওয়া বইছে পুরো ক্যালিফোর্নিয়া টু সান ফ্রান্সিসকো জুড়ে। নাক টেনে বুক ভরে বাতাস নিলে মনে একটা শহরে জলবহুল স্টেট থেকে আসা কোনো দূষিত বাতাস নয়, বরং প্রশান্ত মহাসাগর ছাপিয়ে আসা বিশুদ্ধ দক্ষিণা বাতাস। বাতাসের তালে তাল মিলিয়ে ভেসে আসছে চেরি ব্লসমের দারুণ মিষ্টি সুবাস। হাওয়াইয়ে বা জনবহুল কোনো ফুটপাত কিংবা নামি দামি কর্পোরেটর অফিস, চেরি ব্লসমের কারণে আজকাল সব জায়গাকেই কেমন ফুলের বাগান মনে হয়। বছর তিনেক আগে কেনা কীর্তিকের ডুপ্লেক্স বাড়িটার ফ্রন্ট ইয়ার্ডেও দুটো চেরি ব্লসম গাছ রয়েছে। কালো ফ্রেঞ্চ গেটটার দুই ধারে পাহারাদারের মতোই সর্বক্ষণ পাহারায় দাঁড়িয়ে তারা। বসন্ত হাওয়ার দরুন চেরি ব্লসমের ভারে কেমন নুইয়ে পড়েছে গাছ দুটো। ওরও এক ঝলক গেটের দুপাশে ব্লসম সজ্জিত গাছের দিকে তাকাচ্ছে, তো পলক ফেলে আবার কীর্তিকের দিকে, যে এই মুহূর্তে কপাল কুঁচকে রেখে শক্ত মুখে ওরুর দিকেই তাকিয়ে আছে। ফর্মাল ড্রেস আপ, হাতে ম্যাকবুক, চোখে মুখে কঠিন বিরক্তির ছাপ। গত ৫ মিনিট যাবৎ এভাবেই চলমান মূর্তি হয়ে হলরুমে দাঁড়িয়ে আছে কীর্তিক, আর ওরু চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়ে আছে কীর্তিকের মুখ পানে, যেন কীর্তিক জাদুঘরের সংরক্ষিত কোনো বিশেষ বস্তু, সেটাকে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলেই নয়। তবে কীর্তিকের মতো রাগচটা মানুষের কাছে ব্যাপারটা বেশ বিরক্তিকর। কথা নেই ভাত্রা নেই, পথ আটকে দাঁড়িয়ে আছে স্টেজ। একটানা একই জায়গায় বিনা বাক্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে সেই বিরক্তি কয়েক গুণ বেড়ে গিয়ে পৌঁছালো সপ্তম আসমানে। কীর্তিক নিজের তীক্ষ্ণ চোয়ালে আরও খানিকটা তীক্ষ্ণতা ধারণ করে বলল, সে কখন থেকে পথ আটকে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস, কি সমস্যা? চোখে কয়েকবার পলক ফেলে ডকাত করে একটা শুকনো ঢোক গিলে ওরু শুধায়, ভাবছি আপনি কি আসলেই কালকের সেই মানুষটা যে ওভাবে বর্ণাজ? শ্যাট আপ! কীর্তিকের ধমকে ওরুর কথা মাঝপথেই আটকে গেল। আমি বয়সে তোর থেকে কত বড় তা খেয়াল না রেখে যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস, স্টুপিড একটা। ধমক খেয়ে ওরুর মুখ কাচুমাচু করে বলল, আপনি বড় সে তো আমিও জানি, আর তাই তো আরও বেশি আশ্চর্য হচ্ছে। কালকের আপনাকে তো আমি চিনতেই পারছিলাম না জানেন। কেমন কেমন যেন লাগছিল আপনাকে, আর ওই চোখগুলো। ওরুর হাত উঁচিয়ে কীর্তিকের চোখে ইশারা করতেই কীর্তিক ওর হাতটা খপ করে ধরে ফেলে। তারপর গমগমে আওয়াজে বলে, জ্বরটা এখন আছে তাই ভুলভাল বকছিস? আজ আর ভার্সিটিতে যেতে হবে না। ওরু নিজ ভুরু কুঞ্চিত করে ফেলল সঙ্গে সঙ্গে। মুখে বিরক্তির ছাপ টেনে কীর্তিকের আদেশের ঘোর বিরোধিতা করে বলল, ভার্সিটি যাব না মানে? দেখছেন সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি, তাও বলছেন ভার্সিটি যাব না? তোর শরীরটা ভালো নেই তাই বলছি, নয়তো তুই কোথায় যাবি না যাবি সেসবে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। ওরু নিজের গাল গলায় হাত বুলিয়ে বলল, এতটুকু জ্বরে কিচ্ছু হবে না, সরুন তো, আমি ভার্সিটি যাব। আজ নিখিল ভাইয়ের সাথে ট্যুরের ব্যাপারে দরকারি কথা আছে আমার। তপ্তগালের খড়খড়ে হাতের শক্ত চাপ অনুভব করতেই ওরুর মাঝপথে কথা আটকে গেল। কীর্তিকের হঠাৎ আক্রমণে স্বস্থান থেকে কয়েক কদম পিছিয়ে ওরুর পিঠ গিয়ে ঠেকল কাঁচ লাগানো প্রশস্ত দেয়ালে। কীর্তিক এমনভাবে চোয়াল চেপে ধরেছে যেন মনে হচ্ছে এখনই গাল ফেটে রক্ত বেরিয়ে আসবে। কীর্তিক নিজ হাতের বাঁধন ঢিলা না করেই রুষ্ট কণ্ঠে বলল, আমি বলছি না তার মানে নাই,
কথার ওপর পাল্টা যুক্তি আমার একদম পছন্দ নয় অরু। একদিন একটু নরম বিহেভিয়ার দেখিয়েছি বলে এই না যে আমি প্রতিদিন সেটা কন্টিনিউ করব। এখন যেটা দেখছিস এটাই আমি, রুট, উগ্র, বেপরোয়া। আর এই রুট মানুষটাকে সারা জীবন সহ্য করতে হবে তোর। অ্যান্ড দিস ইজ মাই সেকেন্ড টাইম ওয়ার্নিং। নেক্সট টাইম আর ওয়ার্নিং দিতে আসবো না, ডিরেক্ট অ্যাকশন নেব, মার্ক মাই ওয়ার্ড। অরুর মুখ থেকে অস্ফুট স্বরে কথা বেরোলো এতক্ষণে। লাগছে আমার। কীর্তিকের হঠাৎ প্রতিক্রিয়া ভেতর থেকে এসেছিল, তাই নিজেও বুঝতে পারেনি অরুকে নিজ হাত আর কথার দ্বারা ঠিক কতটা ব্যথা দিয়েছে। তবে খানিকক্ষণ আগে অরুর বলা লাগছে আমার কথাটাই যথেষ্ট ছিল কীর্তিকের গর্জে ওঠা অগ্নিস্ফুলিঙ্গে শীতল জলের ছাট দেওয়ার জন্য। কীর্তিক নীরবে অরুর গলাটা ছেড়ে দিতেই অরু নিজের নরম গাল দুটোতে হাত বুলোতে বুলোতে বিরক্ত সুরে অস্ফুটে বলল, সারা জীবন তো দূরে থাক। উপরওয়ালার ইচ্ছায় মা সুস্থ হয়ে গেলে আপনার মতো মানুষের সাথে এক ছাদের তলায়, তারপর আর এক মুহূর্তও নয়। অরুর বিড়বিড়িয়ে বলা বাক্যটা কীর্তিক খুব ভালোভাবেই শুনল। অন্তঃপর নিজ পকেটে হাত দুটো গুজে রেখে শটান দাঁড়িয়ে ঘাটটা একটু কাত করে জবাব দিল, বিলিভ মি অরু, তুই শুধু আমার সাথে এক ছাদ নয়, আরও অনেক কিছু শেয়ার করবি, তাও নিজ ইচ্ছাতে, আই সোয়ার। অরু এবার আর মুখে কোনো কথাই উচ্চারণ করল না, বরং মনে মনে বলল, এই জীবনে অন্তত তা হবে না। মা সুস্থ হয়ে গেলেই দেশে ফিরে যাব আমরা। তারপর আপনি আর আপনার বোরিং জীবন দুটোর হাত থেকেই রেহাই পাবো আমি আর আপা। অরু এখনও দাঁড়িয়ে আছে দেখে কীর্তিক বলল, এবার পথ ছাড়, নয়তো কাঁধে তুলে গেটের বাইরে ফেলে রেখে আসবো। অরু তৎক্ষণাৎ সরে দাঁড়ায়। অরু সরতেই কীর্তিক গটগট পায়ে দরজা খুলে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছনে তাকিয়ে অরুর উদ্দেশ্যে বলে, টেক সাম রেস্ট, ইউ আর উইক। ভার্সিটিতে যেতে দেয়নি দেখে অরুর মেজাজ এমনিতেই সপ্তম আসমানে চড়েছিল। কীর্তিকের দরদি কথায় তাতে যেন আগুনে ঘি ঢালার উপক্রম হলো। ও তেতিয়ে উঠে বলল, মোটেই আমি উইক না, বুঝেছেন? মেয়ে মানুষ বলে এত সস্তা ভাববেন না। লাগতে আসলে আপনাকেও দু হাতে তুলে গেটের বাইরে ফেলার ক্ষমতা আমি রাখি। কীর্তিক পেছনে না তাকিয়েই চোখের ওপর সানগ্লাস বসাতে বসাতে বিড়বিড়িয়ে বলল, সময় হলে সে ক্ষমতা নিশ্চয়ই দেখব চান। কথাটা বলার সময় কীর্তিকের ঠোঁটের কোণে দৃশ্যমান ছিল সেই মনোমুগ্ধকর বাঁকা হাসি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সকালের পর থেকে অরুর জ্বরটা বেড়েছে দ্বিগুণ, অথচ পুরো বাড়িতে কেউ নেই। কি করে থাকবে? অনু ডাক্তারের আর্জেন্ট কলে সেই সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে বেরিয়েছে, এখনও ফেরার নাম নেই। আর কীর্তিকের থাকা না থাকা অরুর জন্য সমান কথা, কারণ আর যাই হোক অরু জ্বরে জ্ঞান হারিয়ে পড়ে থাকলেও কীর্তিকের মতো মানুষ অন্তত ওকে সেবা করতে আসবে না নিশ্চয়ই। সেই সকাল থেকে হলরুমের কাউচে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে আছে অরু। শরীরের প্রচণ্ড তাপদাহে সারাদিনে কিছু খাওয়ার ইচ্ছে হয়নি আর। কীর্তিকের ভয়ে ভার্সিটিতে না গিয়ে একদিক থেকে ভালোই হয়েছে। ভার্সিটিতে বসে এমন জ্বর বেড়ে গেলে তো মহা মুসিবত হতো, পাছে না আবার সেই দিনের মতো ভরা ক্যাম্পাসে সবার সামনে জ্ঞান হারিয়ে পড়ে গিয়ে মানসম্মানের 12টা বেজে যেত। জ্বর ওঠার মুহূর্তটা রোমাঞ্চকর, আপাতত সেই রোমাঞ্চকর সময়টাই পার করছে অরু। গরম কমফোর্টারের মাঝে শুয়ে কাঁপতে কাঁপতে মাথায় কিলবিল করছে হাজারখানেক প্রশ্ন। কখনো অজান্তেই মনে পড়ে যাচ্ছে বাংলাদেশের আঁকাবাঁকা মিঠোপথ, তো কখনো আরামপ্রিয় সংস্কৃতিমনা নানা বৈশিষ্ট্যের অধিকারী নিজ দেশের সরলমনা মানুষগুলোর কথা। বাঙালি সংস্কৃতি এসব ভাবতেই অরুর মনে পড়ে যায় কাল পার্টিতেও কোনো একটা বাংলা গান বাজছিল। তারপর কীর্তিকের মাঝে যেন অন্য কেউ হানা দিল, একজোড়া মাদকতা জড়ানো বেসামাল নিষ্প্রভ চোখ, যে চোখে কয়েক মুহূর্তের জন্য হারিয়ে গেছিল অরু। আর তারপর
তারপর ওর সাথে যে ভয়ঙ্কর আর বাজে কাহিনীটা ঘটল, যার ফলস্বরূপ এখন এই মুহূর্তে 103 ডিগ্রি ফারেনহাইট জ্বরে ঝলসে যাচ্ছে ওরও। জ্বরে পুড়তে পুড়তেই হঠাৎ বোধ হলো কালকে কীর্তিকের অনুমতি ছাড়া পার্টিতে যাওয়া মোটেই উচিত হয়নি ওর। হাজারো চিন্তার মাঝে ওর বুক ছেড়ে বেরিয়ে এলো একটা চাপা দীর্ঘশ্বাস। ঠিক তখনই কানে ভেসে আসে পাসওয়ার্ড টিপে মেইন ডোর খোলার পিক পিক আওয়াজে। কে এসেছে দেখার জন্য ওরু কমফোর্টার মুড়ি দিয়ে উঠে বসলো। তৎক্ষণাৎ কীর্তিকের নাম করে হাঁক ছেড়ে ডাকতে ডাকতে ভেতরে প্রবেশ করলো এলিসা। এলিসার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। রাগের তোপে এই মুহূর্তে নাকের ডগাটা তীর তীর কাঁপছে ওর। ওরু এলিসার অগ্নিমূর্তি দেখে খানিকটা ভরকালো, অন্তঃপর সাহস জুগিয়ে শুধালো, কোন সমস্যা আপু? এলিসা দোতলার করিডর থেকে চোখ সরিয়ে ওরুর পানে দৃষ্টি নিক্ষেপ করে কাট কাট আওয়াজে জিজ্ঞাসা করলো, জেকে কোথায় ওরু? সকালেই ভার্সিটিতে গেল, মিনমিনিয়ে জবাব দেয় ওরু। ওরুকে ভারী কমফোর্টার মুড়ি দিয়ে থাকতে দেখে এলিসা নিজের রাগী ভাব আড়াল করে নরম কণ্ঠে শুধায়, তুমি ঠিক আছো ওরু? কাল শুনলাম তুমি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলে, কিন্তু কেন? আমি তো তোমাকে সাথেই রেখেছিলাম সারাটাক্ষণ। মাত্র কয়েক মুহূর্তের জন্য ক্লাবের বাইরে গিয়েছিলাম, তাও অত্যাধিক প্রয়োজনের বশবর্তী হয়ে। এর মাঝে তুমি কি এমন দেখলে যে এভাবে জ্ঞান হারালে, বলো আমাকে। ওরু হাসার চেষ্টা করে বলল, আমি বদ্ধ কিংবা আটকানো জায়গায় বেশিক্ষণ থাকতে পারি না আপু, দম বন্ধ হয়ে আসে। সে কারণেই তো প্রতিদিন মায়ের কাছে যাই না, সপ্তাহে একবার করে যাই। এলিসা সচকিত হয়ে বলে, কে আটকে রেখেছিল তোমায়? এলিসার প্রশ্নে ওরুর মুখটা পানশুটের রূপ ধারণ করলো। ও কেন যেন জবাব দিতে চাইল না। এলিসা আবারও ওরুকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু জিজ্ঞাসা করবে, তার আগেই ফোন কল চলে আসতেই জিজ্ঞাসাবাদ পর্বের এখানেই ইতি ঘটে। এলিসা ফোন কানে তুলে মেইন ডোর দিয়ে বেরিয়ে যেতে যেতে ওরুর উদ্দেশ্যে বলল, আমি একটু তাড়ায় আছি ওরু, নেক্সট টাইম এসে শুনবো। এলিসা চলে যাওয়াতে ওরু যেন হাঁপ ছেড়ে বাঁচল। জ্বরের ঘোরে এটা ওটা এত প্রশ্নের মোটেই উত্তর দিতে ইচ্ছে হচ্ছিল না ওরুর। এলিসা চলে গিয়েছে, ভালোই হয়েছে। মুখে আটকে রাখা দমটা এক নিঃশ্বাসে বের করে দিয়ে আবারও সাবধানে কমফোর্টার মুড়ি দিয়ে শুয়ে পড়ল ওরু। ঠিকঠাক হতে শুতে শুতে অস্ফুটেই বলল, এলিসা আপু হঠাৎ কীর্তিক ভাইয়ের খোঁজ করছে কেন? তাও বাড়ি বয়ে এসে? ফোন করলেই তো হয়, অদ্ভুত মানুষ। ভার্সিটির গেটে এসে দাঁড়াতেই সিকিউরিটি গার্ড এলিসার পথ আটকে দাঁড়ালো। তারপর প্রশিক্ষণপ্রাপ্ত রোবটের ন্যায় এক নাগাড়ে বলল, সরি ম্যাম, আইডি কার্ড ছাড়া ভেতরে প্রবেশ অ্যালাউ না। এলিসা মাথা নিচু করে কথাটা শুনল। অন্তঃপর নিজের অ্যাথলেটিক 5 আঙ্গুল মুষ্টিবদ্ধ করে সিকিউরিটি গার্ডের নাক বরাবর এক নাগাড়ে 2-3টা পাঁচ বসিয়ে কটমটিয়ে বলল, কে আটকাবে আমায়? বল, কে আটকাবে? এলিসার শক্ত হাতের ঘুষি খেয়ে সিকিউরিটি লোকটা সেখানেই পড়ে রইল, আর এলিসা ঢুকে গেল ক্যাম্পাসের ভেতর। ভার্সিটিতে নিজের অফিস রুমে বসে ম্যাকবুকে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে কীর্তিক। গভীর মনোযোগ দিয়ে দেখার দরুন সুন্দর চোখ দুটো স্ক্রিনেই আটকে আছে। সেই সাথে খানিক বাদে বাদে অজান্তেই দাঁত দিয়ে নিজের অধর কামড়ে ধরছে। ব্যাপারটা বেশ চমৎকার দেখাচ্ছে। এই দৃশ্যটা এক পলক দেখলে যে কোনো মেয়ের মুখ থেকেই বেরোবে একটা বাক্য, হাউ ম্যান্ডি। তবে এলিসা তো কোনো সাধারণ মেয়ে নয়, বরং আস্ত একটা ডেঞ্জার। তাই ওর এসবে খেয়ালও কম। আর এই মুহূর্তে এলিসা নিজের মেয়েলি চেহারার নিচে আসল রূপটা দেখিয়েই দিল। ও কীর্তিকের কেবিনের দরজাটা সশব্দে খুলে জেকে বলে চেঁচিয়ে উঠল। কীর্তিক ওর দিকে চোখ না ঘুরিয়েই শান্ত স্বরে বলল, হোয়াটস রং? চেঁচাচ্ছিস কেন? এটা বিদ্যাপীঠ, ভুলে গিয়েছিস? এলিসা ধাপ ধাপ পায়ে 2 কদম এগিয়ে এসে বলল, তুই ক্যাথের সাথে এটা কেন করেছিস কীর্তিক? কি করেছি? কীর্তিকের দায়সারা উত্তর শুনে বিরক্ত লাগছে এলিসার।
তবুও চোখ বন্ধ করে নিজেকে খানিকটা সংবরণ করে বলল, তুই ক্যাথলিনের চুল কেন কেটে দিয়েছিস? তাও এমনভাবে কেটেছিস মেয়েটা ন্যাড়া হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এলিসার কথায় আপাতত কীর্তিকের কোনো হেলদোল নেই। ও মন দিয়ে ম্যাকবুকে কিছু একটা টাইপ করে যাচ্ছে এক নাগাড়ে। এলিসা এবার রেগে কীর্তিকের ডেস্কের ওপর সজোরে বাড়ি মেরে দাঁত খিচিয়ে বলল, পাগলামির একটা সীমা থাকে কীর্তিক। তুই যখন যা করছিস আমরা তোকে সবসময় সাপোর্ট করে যাই, হোক সেটা ভালো কাজ কিংবা খারাপ। তাই বলে এতটা জঘন্য কাজ? তুই কি আদৌ জানিস একটা মেয়ের কাছে তার চুল কতটা মূল্যবান? চুল হারানোর দুঃখে মেয়েটা লিটারালি সুইসাইড করতে গিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে কথা পারল কীর্তিক। অ্যাকচুয়ালি আই ক্যান ইমাজিন অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডিড ইট। কারণ ক্যাথলিনেরও বোঝা উচিত অন্য কারো চুল আমার কাছেও ঠিক কতটা মূল্যবান। মখমলের ন্যায় মসৃণ কণ্ঠস্বর, অথচ কথা পড়তে পড়তে তীব্র রাগের বহিঃপ্রকাশ। এলিসা বিরক্ত হয়ে বলল, তোর কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না আমার জেকে। প্লিজ এই হাইড অ্যান্ড সিক গেমটা এবার অফ কর। কীর্তিক কপালে ভাঁজ ফেলে বলে, খুলেই তো বললাম আমি ক্যাথলিনের চুল কেটে দিয়েছি। কেন কেটেছিস? কারণ ক্যাথলিন অনেক বড় ভুল করতে যাচ্ছিল। থ্যাঙ্কস টু শায়র অ্যান্ড অর্ণব, ভুলটা করার আগেই ওরা ঘটনাস্থলে চলে আসে। ক্যাথলিন যে ভুল করার সাহস দেখিয়েছে তার জন্যই সির্ফ ছোট্ট একটু শাস্তি দিলাম। কীর্তিকের ঘোরানো পেঁচানোর কথার জট খুব বেশি খোলা হলো না এলিসার। তার আগেই কয়েকজন সিকিউরিটি গার্ড এসে কীর্তিককে আর্জি জানিয়ে বলে, স্যার, উনি গেটের সিকিউরিটি গার্ডকে মেরে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করেছেন। কর্তৃপক্ষ থেকে ওনাকে ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দেওয়ার অর্ডার এসেছে। এলিসা চোখ ছোট্ট ছোট্ট করে কীর্তিকে তাকিয়ে ইশারা করে বলল, কিরে বল, আমি তোর ফ্রেন্ড। কীর্তিক ভুরু কুঁচকে এবার এলিসার ইশারারত মুখের পানে চাইল। তারপর সিকিউরিটি গার্ডের পানে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, যা বলা হয়েছে তাই করুন, টেনে টুনে নিয়ে যান তো। সে কখন থেকে এসে কানের মাথা খাচ্ছে, পাগল মনে হয়। এলিসা কীর্তিকের দিকে তেড়ে মেরে এসে বলল, জেকের বাচ্চা, আমাকে তোর পাগল মনে হয়? তবে খুব বেশি কাছে আসার আগেই সিকিউরিটি গার্ডরা সবাই মিলে ধরে ওকে টানতে টানতে নিয়ে গেল একেবারে ক্যাম্পাসের শেষ মাথার গেটের কাছে। কীর্তিক থাই লাগানো জানালার সামনে দাঁড়িয়ে কফি পান করতে করতে সে দৃশ্য দেখেই ঠোঁট কামড়ে হাসছে। হাসতে হাসতেই চোখ মুখের রং পরিবর্তন হয়ে গেল ওর। এতক্ষণের হাস্যোজ্জ্বল গৌরবর্ণ মুখটা খানিকক্ষণের মাঝেই কাঠিন্যতায় ছেয়ে গেল। মস্তিষ্কে ভেসে উঠল কাল সিসিটিভি ক্যামেরার বন্দি অযাচিত মুহূর্তগুলো, সেই সাথে কালকের পার্টিতে ঘটে যাওয়া ছোট্ট বড় প্রত্যেকটা ঘটনা। কাল বল নাচের সময় অরুকে এতটা কাছে পেয়ে কীর্তিক নিজের মধ্যে ছিল না। অজান্তেই আটকে গিয়েছিল অরুময় ভ্রমের গোলকধাঁধায়। সব সময়ের বাধ্য মস্তিষ্কটাও তার তাল হালিয়ে চলে গিয়েছিল অবাধ্য মনের বশে। তারপর অরু যখন ওভাবে দৌড়ে চলে গেল, তখনই সম্মিত ফিরে পায় কীর্তিক, ফিরে আসে কঠিন বাস্তবতায়। তবুও কোনো এক অযাচিত বিপদ থেকে অরুকে প্রোটেক্ট করতেই পিছু নিয়েছিল ওর। কিন্তু অরু স্টেজের পেছনে চলে গেলেও কীর্তিকের আর যাওয়া হয়ে ওঠেনি সেদিকে। তার আগেই ওকে ডেকে ক্লাবের বাইরে নিয়ে যায় এলিসা। নিয়ে যাওয়ার অবশ্য যথাযথ কারণ ছিল, তাই মনের মাঝে হাজারটা দ্বিধা থাকা সত্ত্বেও কীর্তিকের যেতে হয়েছিল এলিসার সাথে। ওইদিকে অর্ণব আর শায়র এলিসাকে খুঁজতে খুঁজতেই ব্যাক স্টেজে এসেছিল, কারণ এই পার্টিতে ওদের একমাত্র মিশন আর ভীষণ এলিসাকে প্রোটেক্ট করা। কিন্তু আফসোসের বিষয়, এলিসা ওদের থেকে কীর্তিককে বেশি ভরসা করে। শায়র আর অর্ণব যখন ব্যাক স্টেজে অন্ধকার করিডোর দিয়ে পা টিপে টিপে এগোচ্ছিল, তখনই পাশের রুম থেকে কারো গোঙানির আওয়াজ শুনতে পেয়ে হকচকিয়ে সেদিকে দৌড়ে যায় ওরা।
রুমটা তখন পুরোপুরি অন্ধকার ছিল। ভেন্টিলেটরের থেকে আসা বাইরের মৃদু আলোতে ওরা ভালোভাবেই দেখেছিল ফ্লোরে অগোছালো হয়ে পড়ে মৃদু আওয়াজে কাতরাচ্ছে কেউ। দেখে মনে হচ্ছে খুব খুব চোট পেয়েছে, কিন্তু কোথায় পেয়েছে ব্যাপারটা বোঝার জন্য ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতেই অরুর মুখটা দেখে আঁতকে উঠে সায়রকে এভাবে শকড হতে দেখে অর্ণব শুধালো, কিরে আঁতকে উঠলি কেন? সায়র চোয়াল শক্ত করে উদ্বিগ্ন হয়ে বলল, অর্ণব, এটা তো অরু, কীর্তিকের স্টেপ সিস্টার। হ্যাঁ তাই তো দেখছি, কি হলো বল তো মেয়েটার? সায়র অর্ণবের কলার চেপে ধরে হিসিয়ে বলল, তাই তো দেখছি মানে? খবরদার এটা যাতে জিকের কান অবধি না পৌঁছায়, তাহলে তোর অ্যারেঞ্জ করা এই পার্টি লন্ডভন্ড করে দিতে ও 1 সেকেন্ডও ভাববে না। এখন চল, তাড়াতাড়ি ওকে সারিয়ে তুলতে হবে। অর্ণব সায়রের হাত টেনে থামিয়ে দিয়ে, ওয়েট, তুই এত প্যানিক হচ্ছিস কেন? তাছাড়া ও স্টেপ সিস্টার হয় জিকের। সায়র ওকে মাঝপথেই থামিয়ে দিল। দেয়ালেরও কান আছে এমন মুখভঙ্গিমা করে বলল, তুই ভুল ভাবছিস অর্ণব, ওসব সিস্টার ফিস্টার কিছুই না। জেকে এই মেয়েটার প্রতি লিটারেলি অবসেসড। এই মেয়েটার জন্য ওর পাগলামি তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। ও সবার সামনে এমন ভাব দেখায় যেন হি ডিড ফাকিং কেয়ার, বাট অ্যাকচুয়ালি হি কেয়ার। নো, কেয়ার ইজ আ লেম ওয়ার্ড, এর থেকেও বেশি কিছু। অর্ণব সায়রের কথা হেসে উড়িয়ে দিয়ে বলল, আজ বোধহয় তুই একটু বেশি খেয়েছিস সায়র। কীর্তিক হাঁটুর বয়সী একটা মেয়ের প্রতি অবসেসড, তাও যার সাথে কিনা সম্পর্কের দিক দিয়ে ওর দাকুমড়ো সম্পর্ক, আর তুই এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? হাহ। একটা উপহাসের হাসি বেরিয়ে এলো অর্ণবের ঠোঁট গলিয়ে। তবুও যদি তুই হতি তাহলে একটা কথা ছিল, কীর্তিকের মতো পার্সোনালিটিতে কোনোরূপ কম্প্রোমাইজ না করা মানুষ কিনা নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের প্রতি অবসেসড। হা হা হা, ভেরি নাইস জোক। অর্ণবের যুক্তির পেছনে সায়র একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা তোকে বিশ্বাস করতে হবে না, অ্যাটলিস্ট আমার কথাটা রাখ, ব্যাপারটা কীর্তিকে জানানো যাবে না, কোনোভাবেই না। কি জানানো যাবে না আমাকে সায়র? পেছনের দরজা থেকে কীর্তিকের চমৎকার পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসতেই সায়রের চোখ বেরিয়ে আসার উপক্রম। আড়ালে শুকনো ঢোক গিলে সায়র শুধালো, জেকে তুই এখানে হঠাৎ? কীর্তিক এগিয়ে আসতে আসতে জবাব দিল, একজনকে খুঁজছি। অর্ণব শর্ত, কে পড়ে আছে ওখানে? এতক্ষণ সায়রের কথায় মজা নিলেও এখন কেন যেন অর্ণবের একটু সন্দেহ হচ্ছে, তাই ও নিঃশব্দে সরে গেল। অর্ণব সরতেই অরুর মলিন অবচেতন মুখটা দৃশ্যগত হলো কীর্তিকের। খানিকক্ষণ আগে একটু কাতরালেও এখন পুরোপুরি নিস্তব্ধ অরু। মায়াবী কোমল গোলগাল মুখটায় ফ্যাকাশে ছাপ সুস্পষ্ট। কীর্তিক টু শব্দ না করে চুপচাপ এগিয়ে গিয়ে আলগোছে কোলে তুলে নিল অরুর তুলতুলে নরম অসার শরীরটাকে। অর্ণব, সায়র কেউই কীর্তিকের নিস্তব্ধতা নিতে পারছে না, এ যেন ঝড়ের পূর্ব লক্ষণ। কে করেছে এটা? কীর্তিকের আওয়াজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সায়র জবাব দিল, জানি না, হঠাৎ কারো গোঙানির আওয়াজ পেয়ে ছুটে এলাম আর এসে দেখলাম অরুকে। কীর্তিক অরুকে নিয়ে ওই রুম ত্যাগ করতে করতে রুষ্ট কণ্ঠে অর্ণবকে আদেশ করার মতো বলল, 5 মিনিটের মাঝে সিসিটিভি ফুটেজগুলো সেন্ড করবি আমাকে, কোনো অন্ধকার রুমের ফুটেজও যাতে বাদ না থাকে। ঘড়ির কাঁটা যখন 11-র ঘর ছুঁই, বাইরে হাড় কাঁপানো ঠান্ডা, রাস্তাটা পুরোপুরি নিস্তব্ধতায় ছেয়ে আছে। একের সোডিয়ামের নিয়ন আলোয় পেছনে ফেলে সামনে এগোচ্ছে কীর্তিকের কালোরাঙা মার্সিডিজটা।
নিচের ড্রাইভ সিটে বসে খুব সাবধানে প্যাসেঞ্জার সিটে অরুকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়েছে কীর্তিক। মাথাটা সাবধানে রেখে দিয়েছে গাড়ির ব্যাক সিটে, যাতে অরুর কোনোরূপ কষ্ট না হয়। তাই হাইওয়েতেও রাস্তাতেও খুব অল্প স্পিডে ড্রাইভ করেছে কীর্তিক। কিন্তু ভেতরের কুণ্ডলি পাকানো ক্রোধের তোপে বারবার নিজের অজান্তেই সেই স্পিড বেড়ে যাচ্ছে দ্বিগুণ। পরক্ষণেই অরুর মলিন অচেতন মায়া মায়া মুখের পানে তাকিয়ে সে স্পিড কমিয়ে আনছে পুনরায়। এমনভাবেই মেজাজের তারতম্য চলছিল পুরো রাস্তা জুড়ে। কিন্তু হঠাৎ করেই ফোনের ভাইব্রেট আওয়াজ পেয়ে পুরোপুরি গাড়ি থামিয়ে দিল কীর্তিক। অতঃপর ব্লুটুথ কানে লাগিয়ে ফোনের ভিডিওস চেক করতে করতে বলল, হ্যালো, বল অর্ণব। অর্ণব ক্ষীণ আওয়াজে বলে, বলছি যে এই কাজটা করেছে তার সাথে কি করবি? কীর্তিকের ফোনে ততক্ষণে আসল কালপ্রিটের চেহারা ভেসে উঠেছে। তাকে তার কাজের পারিশ্রমিক দেব। চল, শক্ত করে কথার জবাব দিয়ে কল কেটে ভিডিওতে মনোযোগ দিল কীর্তিক, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ক্যাথলিনের মুখের সামনে ফ্ল্যাশলাইট জ্বালানো। ও প্রথমে অরুকে রেখে মেগে কিছু বলে তারপর জামার আড়াল থেকে কিছু একটা বের করে অরুর মুখের সামনে স্প্রে করতেই অবচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অরু যখন পুরোপুরি অচেতন, ঠিক তখনই তার থেকেও ভয়ঙ্কর কাজ করতে উদ্যত হয় ক্যাথলিন। ও কোথা থেকে যেন একটা কেচি এনে অরুর চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে সেগুলো কাটার জন্য উদ্যত হবে। ঠিক তখন সায়র আর অর্ণব চলে আসে ওখানে, আর ক্যাথলিন লুকিয়ে পড়ে ডেকোরেশনের স্তূপাকার কাপড় চোপড়ের আড়ালে। কীর্তিক পুরো ভিডিওটা দেখে বিড়বিড়িয়ে বলল, তার মানে ক্যাথলিন এখনও পার্টিতে উপস্থিত। অতঃপর মোবাইলটা আগের জায়গায় রেখে অবচেতন অরুর দিকে খানিকটা ঝুঁকে গিয়ে মৃদু আওয়াজে কীর্তিক বলে, আমার কথা কেন শুনিস না বলতো? কে আছে এই দুনিয়ায় যে আমার মতো করে তোকে প্রোটেক্ট করবে? ভেতর থেকে দীর্ঘশ্বাসটাকে বের করে দিয়ে কীর্তিক অরুর মুখটা তীক্ষ্ণ চোখে খুব কাছ থেকে পরখ করে বলে, আই এম সরি হার্টবিট, বাট আই উইল টেক রিভেঞ্জ। গতকাল রাতের কথা ভাবতে ভাবতে কখন যে হাতের কফিটা শেষ হয়ে গিয়েছে টের পায়নি কীর্তিক। কিন্তু যখন টের পেল মগটা পুরোপুরি খালি হয়ে গিয়েছে, তখন ও কফিহীনা চ্যাটচ্যাটে মগটার দিকে তাকিয়ে কপট হেসে বলল, সরি ক্যাথলিন, তুমি আমার বেস্ট ফ্রেন্ডের কাজিন, কিন্তু তুমি তো খুব বড় ভুল করেছ। আমার দুর্বলতায় হাত দিয়ে ফেলেছ, তাই ছোট্টখাট্ট শাস্তি তো তোমাকে পেতেই হবে। কীর্তিক নিজ কথা শেষ করে সিরামিকের কফির মগটা আস্তে করে ফেলে দিল মেঝেতে। সঙ্গে সঙ্গে বিকট ঝনঝন আওয়াজে মুখরিত হলো পুরো অফিস রুম। এত কিছুর পরেও কীর্তিকের মস্তিষ্কে একটা প্রশ্ন গেঁথেই রইল, সব কিছু রেখে শুধুমাত্র অরুর চুলই কেন কাটতে গিয়েছিল ক্যাথলিন?